এমপি তামিম সরকার। পর্ব সংখ্যা ৫। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। দরজা লাগিয়ে তামিম নিজের চেয়ারে বসে ওপরে তাকিয়ে নিকোটিনের ধোঁয়া উড়াতে থাকে। আর নিজের হাতের দিকে তাকাই। কেন আমার কথা শুনলি না সুভা? বলে কাচের টেবিলে খুব জোরে বাড়ি মারে। আর সাথে সাথে কাজ ফিরে তামিমের হাতে ঢুকে পড়ে। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। ভেতরে এমন ভাঙার শব্দ শুনে বাইরে থাকা বাকি ৩ জন চলে আসছে। তামিমের হাতের এমন অবস্থা দেখে সবাই তাড়াহুড়ো লাগিয়ে দেয় তাকে ডাক্তারের কাছে নেওয়ার জন্য। কিন্তু তামিম সেই এক জায়গাতেই বসে রইল। ভাই, দয়া করে ওঠেন, বহুত রক্ত পড়তেছে। তামিম তার হাতের দিকে তাকায়। হাতটা আজকে আমার সাথে বেইমানি করছে রে। ও রক্ত ছড়াই উচিত। এভাবে যদি বেশিক্ষণ থাকে তাহলে তামিমের অবস্থা খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তার লোকেরা যেভাবেই হোক তাকে নিয়ে হসপিটালে যেতে চায়। ভাই, ভাব হিসেবে বহুত ব্যথা পাইছে, ব্যান্ডেজ করে তার কাছে যাওয়া উচিত। সুপার ব্যথা পাওয়ার কথা শুনে তামিমের ভেতর হতে কেঁপে ওঠে। সে উঠে সোজা নিচে দৌড় লাগায়। সাকিব, গাড়ি বের কর। তামিমের নির্দেশ মতো সাকিব গাড়ি বের করে আর সোজা হসপিটালে যায়। একটু আগে অন্যদিকে সুভাকে জোরে ধাক্কা দেওয়ার ফলে তার হাঁটুতে এবং হাতের কোনোয় খুব জোরে ব্যথা পাইছে। তাকে যখন ধাক্কা দিয়ে বাইরে ফেলা হয় তখন সে এত জোরে ব্যথা পায় যে সবাই চেয়েও তাকে তুলতে পারে না। কারণ যেখানে তাকে দেখা নিষিদ্ধ সেখানে নিজের হাত দিয়ে কেউ তুলবে আর তামিম তাকে পরে আস্ত রাখবে, এটা নিতান্তই সুচিন্তা মাত্র। সুভা উঠে দাঁড়ায় আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। মাহির আর কালামানিক তাকে গাড়ি করে দিয়ে আসে। সারা রাস্তা সুভা প্রচুর কান্না করে। সুভা এতটাও শক্ত নয় যে ব্যথা পেলে কাঁদবে না। বাড়ি আসার সাথে সাথে সুভাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে তার মা হাজারটা প্রশ্ন ছুড়ে দেয়। কিন্তু সুভা সেও তার মাকে কিছু বলতে পারে না। সে শুধু বলে দোলনা থেকে পড়ে গিয়ে এমন হয়েছে তার। আর মাথায় ঘোমটা দিয়ে কোনো রকমে গালে দাগ লুকাতে সক্ষম হয় সুভা। তার মাও তাই বিশ্বাস করে নেয়। কারণ সুভা খুবই নম্রভদ্র মেয়ে, কখনোই সে তার মাকে মিথ্যা বলবে না। তাই তার মাও তেমন কিছু সন্দেহ করেনি। সুভার হাতে পায়ে মলম লাগিয়ে দিয়ে তাকে পেইন কিলার খাইয়ে দেয় তার মা। আর সুভা ঘুমিয়ে পড়ে, ব্যথা পাওয়ার কারণে একটু জ্বরও আসে তার। বর্তমান হসপিটালে যাওয়ার সাথে সাথে তামিমকে দেখে ডাক্তাররা থতমত খেয়ে যায়। তামিম এসেছে মানে হয় কাউকে পরপারে পাঠাবে, না হয় তাদের হসপিটাল উড়িয়ে দেবে। কিন্তু এমন কিছুই হলো না। তামিম সোজা গিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকে। তামিমকে দেখা মাত্র ডাক্তার কপালের ঘাম মোছে আর সৌজন্য হাসি দিয়ে তামিমের কাছে যায়। তামিম নিজের হাত দেখায় আর সাথে সাথে ডাক্তার তার ড্রেসিং করতে ব্যস্ত হয়ে পড়ে। ড্রেসিং করার শেষে তামিম ডাক্তারের দিকে তাকায়। চুল তাড়াতাড়ি বড় হওয়ার কোনো মেডিসিন আছে ডাক্তার? জি স্যার, সাপ্লিমেন্ট আছে। যতগুলো আছে সব প্যাকিং করেন। তামিমের কথা মতো ১৪৭টি সাপ্লিমেন্টের প্যাকেট প্যাক করে দেওয়া হয়। আর সেগুলো নিয়ে তামিম রওনা দেয়। সারা রাস্তা তামিমের পঞ্চপাণ্ডব কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। বিষয়টি তামিমও বুঝতে পারে। এমন বান্দরের মতো তাকিয়ে আছিস কেন তোরা? ভাই, এতগুলো চুল লম্বা করার মেডিসিন দিয়ে কি করবেন? তামিম সেটি গায়ে দিয়ে তার চশমা খুলে। আমার রাতপুরের মাথায় লম্বা চুলই মানাই। তামিমের পঞ্চপাণ্ডব তার কথা শুনে কিছুটা অবাক হয়। যদি এতই কষ্ট লাগে তার, তাহলে কাটলো কেন? তামিম আর তার মনে কি চলছে সেটা একমাত্র আল্লাহ তার তামিমই ভালো জানেন। রাত ১১টা বেজে ৫৪ মিনিট। তখন সুবাদের বাড়িতে গেটে ছাড়া আর কোথাও আলো জ্বালানো নেই। তামিম ডুপ্লিকেট চাবি দিয়ে গেটের লক খুলে আর সোজা সুবার রুমে চলে যায়। অবশ্য তার আগে সাকিব ক্লোরোফর্ম সুবার মা বাবার রুমে ও ভাইয়ের রুমে দিয়ে এসেছিল। তামিম রুমে ঢুকে দেখে ড্রিম লাইটের আলোয় কম্বল মুড়ি দিয়ে ছোট বিড়াল ছানার মতো শুয়ে আছে সুভা। সচরাচর সুভা এই সময় পড়াশোনা নিয়ে থাকে, কিন্তু আজকে তাকে এভাবে ঘুমিয়ে থাকতে দেখে তামিমও বুঝতে পারে সুভা ঠিক নেই। তামিম ধীর পায়ে যেয়ে সুভার পাশে বসে। তার কপালে হাত দেয়, না ভালোই জ্বর আছে। তারপরে তামিমের চোখ যায় সুভার গালে। ফর্সা গালে আঙুলের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে ড্রিম লাইটের আলোয়। তামিম তার পকেট থেকে কিছু একটা বের করে আর আলতোভাবে সুভার গালে লাগিয়ে দেয়। তামিম গালে হাত দেওয়ায় সাথে সাথে সুভার ঘুম আলগা হয়ে যায়। পিট পিট করে তাকায় সে। চোখ খুলতেই কাউকে সামনে বসে থাকতে দেখে ধরপড়িয়ে উঠে চিৎকার দেয় সুভা। তামিম তখন তার সামনে বসা। ভয় পায় না রাতপরি, আমি আসছি। তামিমের গলা শুনে সুভা আরো ভয় পেয়ে যায়। সে এদিক ওদিক তাকিয়ে নিচে ওড়না খুঁজতে থাকে আর তা নিয়ে মাথা দিতে ব্যস্ত হয়ে পড়ে। সুভার এমন আচরণ দেখে তামিমের একটু খারাপ লাগে। সে সুভার হাত ধরে ফেলে। আমার সামনে তুমি যেভাবে ইচ্ছে থাকতে পারো রাতপরি। বলেই তামিম সুভার মাথা থেকে ওড়না সরিয়ে ফেলে আর তাকে কোলে তুলে নেয়। তামিমের এমন কাণ্ডে হতভম্ব হয়ে যায় সুভা, কিন্তু বলার মতো কিছু নেই তার। সেও চুপচাপ তামিমের গলা ধরে থাকে। তামিম সুভাকে নিয়ে নিচে নেমে গাড়ির কাছে যেতে থাকে, কিন্তু বাইরে বের হতে সুভার চোখ ছানা বড় হয়ে যায়। ২০ জনের মতো লোক সুভা আর তামিমের ছবি অ্যাডজাস্ট করে ব্যানার বানিয়ে খুব বড় বড় করে সরি লেখা নিয়ে দাঁড়িয়ে আছে। শুধু যে ব্যানার তাই নয়, প্রায় দেওয়ালে দেওয়ালে সরি সুভার লেখা। এইসব দেখে সুভার ভয় আরো ৩ গুণ বেড়ে যায়, যদি কেউ দেখে ফেলে। তামিম সুভাকে খুব যত্ন সহকারে সিটে বসিয়ে দেয় আর নিজে তার পাশের সিটে বসে পড়ে। সারা রাস্তা সুভা শুধু পোস্টার আর অলিগুলির ব্যানার হাতে দাঁড়ানো লোক কি দেখতে পায়। তামিমের দ্বারা সবই সম্ভব, এটা সুভারও অজানা নয়। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে যে এত কিছু হয়ে যাবে এটা সুভা জানতো না। সারা রাস্তা তামিম সুভার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। আর সুভা চারপাশে দেখতে ব্যস্ত থাকে। গাড়ি চেয়ে দাঁড়ায় সোজা পোড়া বাড়িতে। তামিম নিজে আগে নেমে পড়ে, সুভাকে কোলে তুলে নেয় আর পোড়া বাড়ির মাঝখানে গিয়ে তাকে বেঞ্চে বসিয়ে দেয়।
তামিম হাঁটু পেরে বসে সোফার পায়ের নিচে, আর তার পা নিজের হাঁটুর উপরে রাখে। কি করছে? কথা বলো না, রাগ করি, করতে দাও। তামিম সোফার পা তার হাঁটুর উপরে রেখে তাতে ব্যথানাশক বাম লাগিয়ে দেয়। তারপর উঠে তার পাশে বসে সোফার দুই হাতেও বাম লাগিয়ে দেয়। বাম লাগানো শেষে তামিম সোফাকে ধরে তার কোলে বসায় আর খুব শক্ত করে জড়িয়ে ধরে। সোফার খুব অস্বস্তি লাগে। আমি জীবনে কোনো মায়ের দিকে তাকাই নাই সোফা, কিন্তু তোমার দিকে তাকাইছি, মন ভরে তাকাইছি। তামিম আরো শক্ত করে জড়িয়ে ধরে সোফাকে। সোফার অস্বস্তির মাত্রা আরো বেড়ে যায়। আমি কখনো কোনো মায়ের প্রেমেও পড়ি নাই সোফা, কিন্তু তোমার প্রেমে পড়ছি। এমন ভাবে পড়ছি আর উঠে দাঁড়াতে পারছি না। চুপ হয়ে যায় সোফা, নিঃশ্বাসটাও যেন আটকে গেছে তার। ভালোবাসা পবিত্র জিনিস, কিন্তু এমন ভয়ঙ্কর লোকের ভালোবাসা কতটা পবিত্র সেটা জানা নেই সোফার। তামিমের জড়িয়ে ধরার মাত্রা আরো শক্ত হয়ে যায়। মনে হচ্ছে ছেড়ে দিলে সোফা পালাবে। তামিম সোফাকে ধরে আর কানের কাছে মুখ নিয়ে বলে, কিন্তু তুমি যদি আমার সাথে বেইমানি করো, নিজের এই হাতে তোমার কবর খুঁড়বো। তামিমের ঠান্ডা মস্তিষ্কে বলা কথাগুলো সূচের মতো বাঁধলো সোফার গায়ে। সর্বঙ্গ কাটা দিয়ে উঠলো তার। তামিম যে কতটা ভয়ঙ্কর সেটা দেশের বাচ্চা বাচ্চারাও জানে। আন্ডারওয়ার্ল্ডে যে যার কথাতে চলে তাকে নিজের জীবনের সাথে জড়ানো আর সে চেয়ে বিষ পান করা একই কথা। অজান্তে সোফার চোখ দিয়ে পানি চলে আসে। জ্বরের মাত্রাটাও বোধ হয় বাড়লো তার। ব্যথায় নয়, ভয়ে, আতঙ্কে। তামিমের আতঙ্ক সোফার মনে গেঁথে গেছে। সে না পারছে প্রাণ খুলে বাঁচতে, আর না পারছে তামিমের সাথে নিজের জীবন জড়াতে। চোখের পানি কাঁধে পড়তেই তামিম সোফার দিকে তাকায়। সোফার চোখ ভীষণ লাল, শরীরও বেশ গরম। তামিম সোফার কপালে হাত দিয়ে জ্বর মাপে। এই সাকিব, গাড়ি বের কর। তামিম তাড়াতাড়ি করে উঠে সোফাকে কোলে নেয় আর তাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। তার পঞ্চপাণ্ডব কিছু নেই, খোলা জিপ নিয়ে। সারা রাস্তা তামিম সোফার কপালে হাত দিতেই থাকে, আর সোফা চুপ করে বসেই থাকে। কি জানি কি বলেছিল তার মন। হয়তো জ্বরটা বোধহয় বেশি হয়েছিল, তাই সোফার এমন চুপচাপ বসে থাকা। সোফার এমন জড়বস্তুর মতো ব্যবহার তামিমেরও চোখে পড়ে, কিন্তু এটাকে জ্বরের প্রভাব ভেবে তামিম তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। তামিমের গাড়ি হসপিটালের সামনে দাঁড়াতে ভেতর থেকে হুইল চেয়ার নিয়ে দৌড়ে ছুটে চলে আসছে দুজন ওয়ার্ড বয়। ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় সোফাকে। তামিম হুইল চেয়ারে সোফাকে না বসে নিচে কোলে করে নিয়ে যায় তাকে। ইমার্জেন্সিতে থাকা একজন পুরুষ ডাক্তার তামিমকে দেখে তড়িঘড়ি করে এগিয়ে আসছে সেবা দেওয়ার জন্য, কিন্তু তাকে দেখে তামিমের রাগ বেড়ে যায়। মহিলা ডাক্তার নাই। তামিমের কথা শুনে ডাক্তার মাথা নেড়ে না সম্মতি জানায়। এতে তামিমের চোয়াল শক্ত হয়ে আসে। 15 মিনিটের মধ্যে লেডি ডাক্তারকে আনেন এখানে। 15 মিনিটের 1 সেকেন্ড বেশি হলেও পাবনায় বলতে দিয়ে আসবো। তামিমের বলতে দেরি, কিন্তু ডাক্তারের দৌড় দিতে দেরি নেই। শুধু যে ডাক্তার নিজে দৌড় লাগিয়েছেন বিষয়টি এমন নয়, সাথে বেশ কয়েকজন নার্স ওয়েট বয়ে দৌড় শুরু করেন। যে যাকে পারছে কল করে আসতে বলছে, কিন্তু রাত বেশি হওয়ায় খুব সহজে কেউ ফোন ধরলো না। আবারও যারা যারা ধরেছে তারা তারা দৌড়ের উপরে আছেন। ডাক্তার না, পুরো হসপিটালের স্টাফরাই ঘাম ছুটে যায় তামিম সরকারের হুমকিতে। তার নামই যথেষ্ট আতঙ্ক ছড়াতে। আর এখন যখন সামনে দাঁড়িয়ে, তখন তো পরিস্থিতি আরো ভয়াবহ। সোফাকে বেডে বসে তার সামনে চেয়ার পেতে বসে তামিম। সোফা তখনও একদম বরফের মতো ঠান্ডা ছিল। কি জানি কি চলছিল তার মনে। তামিম এক পলকে তাকিয়েছিল তার রাত পরীর দিকে। চোখের পলক ফেলল কিনা একমাত্র তামিমই জানে। দিন দিন সোফার প্রতি তামিমের পাগলামো যেন বেড়েই চলছিল। যে তামিম সরকারের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়, আজকে সেই তামিম সরকারও একজন সাধারণ মেয়ের মানুষের জন্য পাগলামো করে বেড়াচ্ছে। বিষয়টি সত্যিই অবিশ্বাস্য। তামিম বসে থাকার মধ্যেই মানিক দৌড়ে আসে ভেতরে। ভাই। তামিম ভ্রু কুঁচকে তাকায় মানিকের দিকে। ভাই, হসপিটালের সামনে রেসিং চলতেছে, একটার পর একটা গাড়ি ভেতরে ঢুকতেছে খালি। তামিম একটু বাঁকা হেসে তার ঘড়ির দিকে তাকায়। 15 মিনিট হতে আরো 1 মিনিট বাকি আছে। তামিম তার রিভলভারটি ব্রেক করে টিকারে টান দিতেই ইমার্জেন্সি রুমের দিকে খুব জোরে হেঁটে আসার আওয়াজ পাওয়া যায়। 15 মিনিট পার হওয়ার আগেই 17 জন লেডি ডাক্তার ছুটে আসে, কিন্তু রুমে বেশি জায়গা না হওয়ায় শুধু অধ্যাপক যারা তারা 5 জনই ভেতরে ঢুকে পড়ে, আর বাকিরা বাইরে। তামিম এক পলক তাকিয়ে দেখি নাই। নিশ্চিন্ত হয় যে নারী ডাক্তাররাই এসেছে। তারপর ধীর গলায় বলে, যত যত্নে দেখবেন মনে রাখবেন, এমপি তামিম সরকারের বইয়ের গায়ে হাত দিয়েছেন আপনি। ডাক্তার হালকা কাঁপা কণ্ঠে মাথা নাড়ে। জি স্যার। তামিম একটু বাইরে গিয়ে দাঁড়ায়। বুক ফুলে নিঃশ্বাস নেয়, কিন্তু ভেতরের অস্থিরতা যেন কিছুতেই থামে না। সুগার মুখটা এত বিষণ্ণ দেখার পর থেকে তার মন ছটফট করা শুরু করে। একজন নার্স বের হয়ে বলে, স্যার, পেশেন্ট হাই ফিভারে ছিল, শরীরে ইনফেকশনও রয়েছে, ওষুধ দেওয়া হয়েছে, এখন রেস্ট দরকার। তামিম হাঁপ ছেড়ে বাঁচে। সাথে সাথে ভেতরে ঢুকে পড়ে। তামিম ভেতরে ঢুকতেই লক্ষ্য করে সুগার চোখ কিছু একটা থেকে বড় বড় হয়ে গেছে। তামিম চল শক্ত করে তাকায় সামনে। এমন কি আছে যেটা দেখে তার রাগ করে ভয় পেয়ে গেছে? কিন্তু পরক্ষণে তামিমের রাগ ঠান্ডা হয়ে যায়। সোভা ইনজেকশন দেখে তার চোখ ভয়ে বড় বড় করে ফেলে। তামিম তার পাশে যেয়ে বসে আর লেডি ডাক্তারের দিকে তাকায়। এত বড় ইনজেকশন কেন ডাক্তার? ছোট সুই আনেন। তামিমের ঝাড়ি শুনে ডাক্তার নার্সকে বলে আর একটু ছোট ইনজেকশন আনতে। তামিম সুগার মধ্যে হাত বুলিয়ে দেয়।
ভয় পেলে আমাকে দেখে পাও, আর অন্য কিছুকে দেখে নয়। সুভা মাথা নিচু করে ফেলে। নার্স এসে ডাক্তারকে ইঞ্জেকশন দেয়। সুভা আবারও ইঞ্জেকশন দেখে ভয় পেতে শুরু করে। সুভাকে ভয় পেতে দেখে তামিম তার নিচের হাত বাড়িয়ে দেয়। আগে আমার হাতে ইঞ্জেকশন পুশ করেন, ব্যথা কেমন লাগে আগে আমি দেখবো। কিন্তু স্যার, কথা কম। ডাক্তার তামিমের কথা মতো আগে তার হাতে ইঞ্জেকশন পুশ করেন। তামিম সুভার দিকে তাকিয়ে বলে, একটু ব্যথা নেই সুভা, আরামসে নাও, চোখ বন্ধ করো। তামিম নিজের হাত দিয়ে সুভার চোখ চেপে ধরে। সুভা অন্য হাত দিয়ে তামিমের পাঞ্জাবের সাইডে শক্ত করে ধরে। তামিম হালকা হাসি দেয়। এইভাবে তুমি আমাকে ধরে থাকো সুভা, আর ছাইরো না। সাথে সাথে তামিমের পাঞ্জাবি ছেড়ে দেয় সুভা। তামিম নিজেই নিজের মনে মনে বলে ওঠে, তুমি আমার দুর্বলতা, আমার শক্তির চূড়ান্ত রূপ। প্রায় মাঝরাতে তামিম সুভাকে নিয়ে তার বাড়িতে নিয়ে আসে, আর নিতে চলে আসতে থাকে সরকার বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে তামিম আর তার হাত চেপে বসে থাকে। সবার অঙ্ক বল মিলে, মাগার আমারটা তো মিলে না। তুই কাঁথা ছাত্র যে, তাই সাকিব বা। আহারে, আমার 3বার এসএসসি ফেল করা ব্রিলিয়ান্ট ছাত্র। এই অঙ্ক সেই অঙ্ক না। তামিম নিচে চশমা খুলে ফু দিয়ে আবার পড়ে ফেলে। কিসের অঙ্ক মিলে না তোর ভাই? যেখানে আপনি চাপা দিয়ে রামদা দিয়ে চলেন, সেখানে সামান্য ইঞ্জেকশনের জায়গায় ধরে আছেন। তামিম হেসে অন্যদিকে তাকায়। তোর ভাবির কতটা কষ্ট হয়েছে সেটাই ফিল করতেছি। ওহো, 5 জন একসাথে বলে ওঠে। তামিমও তাদের কিছু বলে না। আজকাল তামিম তেমন একটা রাগও করে না। সুবার নাম তার সামনে নিলেই রাগ করে পানি হয়ে যায়। সরকার বাড়ি। তামিম সরকার বাড়িতে এসে ফ্রেশ হয়ে সোজা বিছানায় শুয়ে পড়ে। আর ফোন বের করে সুবার ছবিগুলো দেখতে থাকে। মাদকের নেশা থেকেও বড় হলো মানুষের নেশা। আমাকে তোর নেশা ধরেছিল সুভা। তামিম সুভার ছবিতে ডিপলি চুমু খায়, আর বুকের উপরে ফোন রেখে ঘুমিয়ে পড়ে। জ্বরটা একটু বেশি বেড়ে যায় সুভার, তাই পরের দিন কলেজে যায়নি সে। তামিমের লোকেরাও গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু সুভা না আসাতে তামিমকে ইনফর্ম করে দেয় তারা। তামিম তখনও ঘুমাচ্ছিল, কিন্তু সুভার কলেজে না যাওয়ার কথা শুনে ঘুম একেবারেই চলে যায় তামিমের। তামিম সুভাকে কল দেয়, কিন্তু কোনো রেসপন্স পায় না। তামিম বুঝতে পারে সুভার জ্বরটা বোধহয় খুব বেশি এসেছে, কিন্তু সে চাইলেও সুভাকে দেখতে এখন যেতে পারবে না। স্বয়ং এমপি কোথাও যাবে আর যে সেখানে ভিড় জমবে না, এটা তো অসম্ভব। তার উপরে যদি হয় দেশ নেতার একমাত্র বড় ছেলে। তামিম সাকিবকে কল দিয়ে সুভার বাসায় কয়েকজন লেডি ডাক্তার আর নার্স পাঠাতে বলে, আর তাদের প্রতি 5 মিনিট পর পর সুভার খবর দিতে বলা হয়। তামিমের নির্দেশ মতো খুব তাড়াতাড়ি ডাক্তার আর নার্সরা পাঠানো হয়। শিকদার বাড়ি। সুভার জ্বর অতিরিক্ত বাড়াতে তার মা পানি পটি দিতে থাকে, কিন্তু হঠাৎ দরজায় বেল বেজে ওঠে। তোর বাবা এলো হয়তো, আমি এখনই আসছি। সুভার মা নিচে নেমে আসে আর দরজা খুলে দেয়। দরজা খুলে সাথে সাথে 5 থেকে 6 জন লেডি ডাক্তার আর কয়েকজন নার্সকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে একটু বিষম খায় সুভার মা। আপনারা? আমাদের স্যার পাঠিয়েছে। সুভা মা কোথায়? ওপরে। সুভার মায়ের ইশারা করতে দেরি, কিন্তু ডাক্তার আর নার্সদের উপরে যেতে দেরি নয়। ডাক্তার আর নার্সদের এমন ইমেজের ব্যবহার দেখে একটু অবাক হলেও সুভার শরীরের কথা চিন্তা করে তেমন কোনো রিয়াকশন দেয় না উনি। যেহেতু স্যার বলেছে, সেহেতু সুভার বাবাই হবে। লোকটা তেমন একটা পরিবারের সময় দিতে না পারলেও মেয়েকে যে খুব ভালোবাসে তা বোঝাই যায়। সুভার মা আর 7-5 না ভেবে ওপরে উঠে যায় দরজা লাগিয়ে। উপরে উঠে সুভার মায়ের চোখ কপালে উঠে যায়। ডাক্তারগণ সুভার চারপাশে ছড়িয়ে আছে। নার্সরা ব্যাগ থেকে কি কি যেন বের করছে, মানে এলাহি কাণ্ড বলা চলে একদম। আপনি নিচে চলে যান ম্যাডাম, আমরা আছি, কিছু লাগলে বলবো। সুভার মা একটু আমতা আমতা করলেও এত সিনিয়র ডাক্তারদের কথা না শোনা একটু বেমানান হয়ে যায়, বিধায় উনি নিচে চলে যায় আর রান্না চাপায়। সবকিছু গোছগাছ করার সময় আবার দরজায় বেল বেজে ওঠে। সুভার মা হাত ধুয়ে আবার চলে যায় সদর দরজায়। দরজা খুলে আবার চোখ বড়সড় ধাক্কা খায় সুভার মায়ের। বেশ কয়েকজন লোক বড় বড় ডালা হাতে দাঁড়িয়ে আছে। আপনারা? ম্যাডাম, স্যার পাঠিয়েছে। সুভার বাবা? ম্যাডাম, ভেতরে রাখি এগুলো, বাইরে অনেক গরম। লোকগুলো বাইরে ঘামতে দেখে তাদের ভেতরে আসতে বলে, আর জিনিসপত্রগুলো নিচেই রাখতে বলে। সবকিছু নিচে রেখে চলে যায় লোকগুলো। আর সুভার মা ফোন নিয়ে সুভার বাবাকে কল করে, কিন্তু তিনি ফোন রিসিভ করেন না, হয়তো খুব বিজি। কিন্তু এত কিছু কেন পাঠালো, এটাতে একটু চিন্তাও করে তার মা। হয়তো মেয়ে অসুস্থ, তাই পাঠিয়েছে তার পছন্দের সবকিছু। সুভার মা সবকিছু বুঝতে ব্যস্ত হয়ে পড়ে, আর উপরে ডাক্তাররা তার চিকিৎসা চালিয়ে যায়। এত ডাক্তার আর নার্সদের দিকে সুভা ঠিকই বুঝতে পারে এটা তামিমের কাজ, কিন্তু তার মা বিষয়টি কিভাবে নেবে সেটা ভেবে সুভার আতঙ্ক লেগেই থাকে। সুভার চিন্তার মাঝে হঠাৎ কল আসে তামিমের। সুভা দেখেও কল ধরে না। খুব চিন্তায় পড়ে যায় সে, এত লোকের মাঝে কল ধরবে কি করে। পরক্ষণেই সবার ফোনে টেক্সট আর নোটিফিকেশন বেজে ওঠে একসাথে। সবাই টেক্সট সিন করে আর একজন আরেকজনের মুখের দিকে তাকায়। সুভা মা, তামিম স্যার কল করছে, একটু ধরুন তাড়াতাড়ি। ডাক্তারের কথা শুনে কপালে ভাঁজ পড়ে সুভার। সে বুঝতে পারে একটু আগে সকলের ফোনে কার টেক্সট এসেছিল, কিন্তু তখনই আবার ভিডিও কল আসে তামিমের, আর সকলে বারান্দায় চলে যায়। সুভা বহু সংকোচ বোধ করলেও কলটি রিসিভ করে। সুভা কল ধরার সাথে সাথে তামিম তার দিকে খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। কল ধরস নাই কেন? সুভা কিছু না বলে চুপচাপ চোখ নিচের দিকে করে রাখে। তোর কি মনে হয় আমি কিছু জানি না তুই করছিস? প্রতি 5 মিনিট পর পর তোর ভিডিও আসছে আমার কাছে।
তামিমের কথা শুনে সুভা একটু অবাক হয়। অসুস্থ, তাই কিছু বললাম না। পরের বার এমন হলে সোজা তো রুমে চলে আসবো। তামিমের ঠান্ডা মেজাজে হুমকি শুনে ভয় পায় সুভা। সরি, আর এমন হবে না। সুভার মুখে প্রথমবার সরি শুনে তামিমের রাগ বলে পানি হয়ে যায়। আই লাভ ইউ, ফোন রাখ। তামিম আই লাভ ইউ বলেই কল কেটে দেয়। সুভার মুখ থেকে কোনো উত্তরও শুনতে চায়নি সে। সুভাও কিছু চিন্তা না করে ফোন রেখে দেয়। রাত 12টা বেজে 45 মিনিট। বিকেল হতেই সকল নার্স আর ডাক্তাররা চলে যায়। সুপার বাবাও একটু লেট করে ফিরে আসে বাসায়। অধিক কাজের চাপ থাকায় সুপার মা সারাটা দিনের ঘটে যাওয়া ঘটনাগুলো আর বলে না তাকে। সুপার বাবা খেয়ে ফ্রেশ হয়ে মেয়েকে দেখে নিজের রুমে চলে যায়। সুপার জ্বরটা বিকেল হতে একটু কমে যায়, তাই মেডিসিন নিয়ে রাত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সুভা। ঘুমের ঘরে হঠাৎ সুভার মনে হতে থাকে সে শূন্যে ভাসছে। পিট পিট করে চোখ খুলে সুভা দেখে তামিম খুব সুন্দর করে তাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নামছে। হঠাৎ এমন হয় একটু অপ্রস্তুত হয়ে পড়ে সুভা। চিৎকার দিয়ে চেয়েও দেয় না। তামিম নিজের মতো করে তাকে নিয়ে যায় আর গাড়িতে তার কোলেই বসায়। সুভা কিছু না বলে মাথা হেলিয়ে রাখে তামিমের বুকে। পোড়া বাড়ি। তামিম সুভাকে নিয়ে সোজা পোড়া বাড়িতে চলে যায় আর একদম মাঝে যেই বেঞ্চে বসে পড়ে সুভাকে ধরে। তামিম সুভার কপালে হাত দিয়ে জ্বর মাপে। না, এখন ঠিক আছে তার রাত পড়ি। কিছু খাবে? সুভা মাথা নেড়ে না বোঝাই। আমি কাল লন্ডন চলে যাচ্ছি, কয়েকদিনের জন্য রাত পড়ি। তামিমে চলে যাওয়ার কথা শুনে হঠাৎ সুভার ভেতর থেকে একটু শান্তির বাতাস বয়ে যায়। আজকে রাতটা আমার সাথে থাকো রাত পড়ি। তামিম জড়িয়ে ধরে সুভাকে আর তার কাঁধে কিস করে। ফিরে এসে আমরা বিয়ে করবো রাত পড়ি। তোমাকে ছাড়া এক একটা সেকেন্ডও 1 বছরের সমান। সুভা শুধু চুপচাপ তামিমের কথা শুনে যায়। তার তো এটা ভেবেই ভালো লাগছে তামিম কয়দিন তার জীবনে থাকবে না। যেভাবে রেখে যাচ্ছি সেভাবে যেন এসে পাই রাত পড়ি। না হলে তুমি জানো আমি কি কি করতে পারি। নির্জন রাত, হালকা মৃদু বাতাস যেন ঝড়ো হওয়ার পূর্বের মুহূর্তের আভাস দিচ্ছে। বাতাসে বাতাসে যেন মিশে যাচ্ছে প্রেমের উষ্ণতা। তামিম সুভাকে তার কোলে বসে ওইভাবেই জড়িয়ে ধরে রাখলো। বাতাসের বেগ বাড়ার সাথে সাথে তামিমের মনে তীব্র বাসনাগুলো যেন বাড়তে লাগলো। এক পর্যায়ে হালকা বৃষ্টি নামা শুরু করলো। আজকে প্রকৃতি যেন বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে তামিমের প্রেমে। বৃষ্টি নামার সাথে সাথে তামিম সুভাকে নিয়ে ছাউনিতে দাঁড়ায়। হালকা ভিজে গেছে সুভা। সুভার ভেজা মুখটা দেখে তামিম শুকনো ঢেক খেলল। এ বুঝি তার দ্বারা কোনো অঘটন ঘটলো বলে। তামিম সুভার হাত ধরে এক রান দিয়ে তাকে নিজের খুব কাছে আনলো। বিয়েটা করা উচিত ছিল রাত করি। তামিমের এমন ঘোর লাগানো কথা আর নিঃস্বার্থ চোখের অর্থ বুঝতে পারে সুভা। বাড়ি যাবো। আমিও চাই তুমি বাড়ি চলো। আমার বাড়ির দরজা সবসময় খোলা তোমার জন্য। আমাদের বাড়ি যাব। আমাদের বাড়ির কথাই বলছি। তামিমের এমন তাল বেতাল কথাগুলো শুনে সুভার কপালে কিঞ্চিত চিন্তার ভাঁজ পড়ে। বাতাসের গতির বেগ অনুসরণ করে বৃষ্টিটাও যেন তার গতি বাড়াতে থাকলো। আর অন্যদিকে তামিমের বাসনাও। হঠাৎ তামিম সুভাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ায় আর সাকিবকে কল দিতে ছাতা আনতে বলে। 5 মিনিটের মধ্যে ছাতা নিয়ে হাজির হয় সাকিব আর তামিমকে দিয়ে আবার প্রস্থান করে। তামিম ছাতা নিয়ে সুভার হাত ধরে বৃষ্টিতে নেমে পড়ে। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটায় খানিকটা অন্যরকম লাগছে সুভার কাছে। এক হাতে সুভার হাত, অন্য হাতে ছাতা। থেকে থেকে মৃদুকম্পিত বাতাস। আজকে প্রকৃতি যেন তামিমকে উস্কে দিচ্ছে সুভার আরো কাছে যাওয়ার জন্য। আমার খুব ইচ্ছে ছিল বউকে নিয়ে এভাবে বৃষ্টিতে হাঁটবো, কিন্তু তুমি তো বিয়ে করলে না, তাই প্রেমিকাকে নিয়ে হাঁটতে হচ্ছে। তামিমেরও যেন খুন খারাপি বাদ দিয়ে এমন অদ্ভুত ইচ্ছে হয়, সেটা জানা ছিল না সুভার। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গাড়ির সামনে আসে তামিম সুভাকে নিয়ে। সুভাকে গাড়িতে বসে তামিম তার বাসার সিটে বসে পড়ে। পাশে বসে তামিম সুভার হাত ধরে ফেলে। আমি ছাড়া অন্য কেউ হাত ধরেছিল কখনো? হঠাৎ এমন প্রশ্ন শোনাতেই খানিকটা সংকোচে পড়ে যায় সুভা। মাথা নেড়ে না বোঝাই। ধরলে এখনই তোমার একটা হাত কাটা পড়তো। তামিমের ঠান্ডা মেজাজে ভয়ঙ্কর হুমকি শুনে ভয় পায় সুভা। সুভাকে ভয় পেতে দেখে তামিম তার ঠোঁটের কিনারায় হাসি টেনে আনে। সারা রাস্তা সুভা তামিম চুপচাপ থাকলেও ও তামিমের পড়ানো ছিল সুভার ওপরে। আনুমানিক রাত 3টার দিকে সুভাকে বাড়িতে নামিয়ে দিতে চায় তামিম। সুভা নেমে ছাতা ধরে পা টিপে টিপে হেঁটে আসতে থাকে ভেতরে। সুভা। তামিমের ডাক শুনে দাঁড়ায় সুভা। পেছনে তাকাতে দেখে তামিম এগিয়ে আসছে। বৃষ্টির সাথে সাথে বাতাসের বেগে জোরালো হওয়ায় থেকে থেকে ছাতা উল্টে যাচ্ছিল সুভার। আর বৃষ্টির ফোঁটাগুলো তার চোখে মুখে আঁচড়ে পড়ছিল। সুভা চোখ মুখের পানি মুছতে তামিম এসে তার সামনে দাঁড়ায় আর নিজের ছাতা ফেলে দিয়ে মাথা নিচু করে। সুভার ছাতায় ঢুকে পড়ে। তামিম সুভার ছাতার ভেতরে ঢোকাতে দু হাতে শক্ত করে ছাতাটি সুভা ধরে। আর সাথে সাথে তামিম সুভার গাল ধরে সুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। আচমকা এমন হতে সুভা নিচের ছাতার ডানটি আরো শক্ত করে চেপে ধরে। আর তামিম কোনো হেলদোল ছাড়াই সোজা হয়ে দাঁড়িয়ে সুভাকে কিস করতে থাকে। তামিমের এমন কাণ্ডে তার পঞ্চপাণ্ডব একজন আরেকজনের চোখে হাত দিয়ে ঠেকে ফেলেন। এইটা আমি কি দেখলাম? রে শালার ভাইরা, চুপ কর বেটা, তুই কিছু দেখোস নাই। ও সাকিবা, মাহি ঠিক কইছে, তুই কিছু দেখোস নাই, আমরাও দেখি নাই। ভাই যে ভাবির চুম্মা দিছে। ও মানিক্কা, ঠিক কইছস। ভাই যে ভাবির ছাতার ভেতরে ঢুকে চুম্মা দিছে, এটা তো দেখিই নাই। আরে টাকলা মফিস, ভাবির ছাতার রং যে কালা মানিকের মতো কালা, এটাও তো দেখি নাই। তুই আমারে আবার কালা কইলি ভোটকা রফিক? আদর কইরা কইছি ডার্লিং।
পালে ডার্লিং, তুমি আমার পেটালুচ্চা চরিত্রহীন। কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে দিয়ে নিজের গাড়ির দিকে উঠে বসে। যাওয়ার সময় একটু পেছনে ফিরে তাকায়নি সে। আর সুভা তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। গাড়িতে উঠে তামিম অন্যমনস্ক হয়ে পড়ে। আর তার পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকিয়ে ইশারা করতে থাকে। মাহির হাতের কোণে দিয়ে সাকিবকে ইশারা করে, দেখ ভাই মুচকে মুচকে হাসতেছে। নয় নয় বেরেম সবাই মুচকি হাসে। কয়দিন পর ওর চোখ খুব হাসে। সাকিবের কথা তামিমেরও কান উঠতে গেল। এই মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে হাইটটা সরকার বাড়িতে চাইতে কেমন লাগবে রে সাকিব? ভাই আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আর কইতাম না। গাড়িতে উপস্থিত সকলে হেসে উঠলো। প্রায় 15 বছর ধরে তারা একসাথে আছে। এদের মধ্যে কারো পরিবার নেই, সবাই অনাথ। বিভিন্ন সময় এক একজনের তামিমের সাথে যুক্ত হয়। তারপর থেকেই খান বাড়িতেই থাকে তারা। পাঁচজনই দেখতে সুন্দর আর হ্যান্ডসাম হলেও শরীরের গঠন আর রং অনুযায়ী একজন আরেকজনের সবসময় অদ্ভুত নামে রাখে। এদের পরিবার বলতে একমাত্র তামিমই আছে। এমন অনেকদিন গেছে তামিম নিজের হাতে ভাত মেখে এদের মুখে তুলে দিয়েছে। তামিম খুব রাগী আর ভয়ঙ্কর প্রকৃতির মানুষ হলেও কোথাও না কোথাও এদের বড় ভাইয়ের মতোই। এরা পাঁচজনে তামিমের নিজের ভাইয়ের সমান। পরের দিন খুব সকালে তামিম লন্ডনে চলে যায়, সাথে তার পঞ্চপাণ্ডবও যায়। অবশ্য যাওয়ার আগে সুভাকে ছোট্ট একটি টেক্সট করেছিল বটে। তামিম লন্ডনে চলে যাওয়ার পর প্রথমবারের মতো এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলে সুভা। প্রায় প্রতিটা মুহূর্ত তার উপরে নজরদারি। সে ভয় মিশ্রিত ভালোবাসা থেকে যেন হঠাৎ মুক্তি পাইছে। প্রথমবারের মতো নিজের মতো করে নিঃশ্বাস নেয়। এই নিস্তব্ধতা, এই স্বাধীনতা যেন একরকম আনন্দতেই ভরিয়ে তোলে সুভাকে। এইভাবে কেটে যায় তামিম সুভার থেকে আলাদা। উফ কি শান্তি! সুমা নিজের মন মতো চলতে শুরু করে। অন্যদিকে লন্ডনে যেয়ে তামিম তার কাজে লেগে পড়ে। প্রায় সকল নেতাদের উচ্চ দামে কিনে ফেলে তামিম। এখন চাইলেও আর কেউ তামিমের আব্বাজানের বিরুদ্ধে বাইরে স্লোগানও তুলবে না। আর বহির্বিশ্বে তার আব্বাজানের নামও খারাপ হবে না। এইভাবে দুদিন ধরে কারোর সাথে যোগাযোগ না করে মনোযোগ দিয়ে নিজের কাজ করতে থাকে তামিম। দিন শেষে নিজের পকেট থেকে ফোন বের করে তামিম। আর গ্যালারিতে ঢুকে সুবার ছবি বের করে। কোথায় পাবো বল, কোনখানে তুই? তামিম সুবির ছবি দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে কথাগুলো বলতে থাকে। তারপর ঘড়িতে দেখে কয়টা বাজে। এখন তো বাংলাদেশে গভীর রাত। তাই আর ফোন দেয়নি তামিম সুবাইকে। তারপর সুবের ছবিতে চুমু খায় তামিম। ঠিক তখনই সাকিব আসে তামিমের পেছনে। কি খাইতেছেন ভাই? তোর 40-এর খানা। তামিমের তার রাগ করে ছবিতে চুমু খাওয়ার সময় এমন বাধা পাওয়ায় একটু বিরক্ত হয় তামিম। তারপর হনহনিয়ে যেতে থাকে। ঠিক তখনই বাকি চারজন চলে আসে। তুই শালার ভাইয়ের বেড়ে মেয়ে বহুত বাধা দেস। উফ কষ্ট। মজালো শালার ভাইরা। 4 দিন পর কলেজ ফেয়ারওয়েল। ফেয়ারওয়েলের দিন সবাই মিলে ঠিক করে শাড়ি পরবে সবাই। তাই একই রঙের শাড়ি পরে সকলে। আর শুভকে জোর করে। শুভ অনেক নানা করেও শেষে রাজি হয়ে যায়। আর কি করার আছে, কলেজ শেষ হলেই স্মৃতিগুলি মনে থাকবে তাদের। তাই শুভ রাজি হয়ে যায়। কাজল লিপস্টিকে একটু সাজে। হিজাবটা আজ ভুলে যায় সে। ভাবনার মধ্যে ছিল না তামিম, কারণ সে তো এখন অনেক দূরে। কলেজে ঢুকতেই সবাই অবাক হয় খুব। এই নতুন কলেজ শোভাকে এমন ভাবে কেউ দেখেনি। তাই শাড়ি পরে হতে শোভাকে দেখে সবার নজর পড়ে তার উপরে। সুভাকে আজকে যেন একদম অন্যরকম লাগছে। তামিমের রাত পরি যেন আজ রঙিন পরী রূপে রূপান্তরিত হয়েছে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। দুপুরে ফাংশন শেষে ফেরার সময় কয়েকজন বাইকওয়ালা ছেলেরা শুভ এবং তার বান্ধবীদের পেছনে লাগে। আর সকলে মিলে গোল করে তাদের ঘিরে ধরে। এই কেউ নজর দিবি না, এই চিকনি আমার। সুভার দিকে আঙুল তাক করে একজন বখাটে কথাগুলো বলতে থাকে। বাহ, শাড়িতে একদম মাখন। একজন ছেলেকে আর পেরে ওঠে না। সে হুট করে এগিয়ে সে সুভার কোমরের দিকে হাত বাড়িয়ে দেয়।